চাপলো পা দিয়ে। নিবিড় তারপর আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। জীবনে এমন কিছুর মুখোমুখি হতে হবে সেটা আমি দুঃস্বপ্নেও ভাবিনি। আমায় হাত ধরে জোর করে তুলে নিয়ে যেতেই আমি গলা ফাটিয়ে চিৎকার করেছি। কারোর কান পর্যন্ত হয়তো পৌঁছানোর আগেই ওরা আমার মুখ আর হাত বেঁধে দিল। তারপর টানতে টানতে নিয়ে যাচ্ছিল। নিজেকে বাঁচানোর চেষ্টা করে আমি হাত ছাড়িয়ে ছুটে দৌড়তে থাকি। দৌড়তে দৌড়তে হঠাৎ রাস্তার পাশে একজনের বাইক দেখতে পাই। হেলমেট পরা এক যুবক নামছে বাইক থেকে। আমি দৌড়ে গিয়ে ছেলেটার পেছনে লুকিয়ে পড়ি। এত রাতে মুখ হাত বাঁধা কোনো মেয়েকে দেখলে হয়তো যে কেউ পালিয়ে যেত। ছেলেটি সেটা করেনি। ব্যস্ত হয়ে আমার হাত আর মুখের বাঁধন খুলে দিল। কিছু বলে ওঠার আগেই নিবিড় আর তার বন্ধুরা এসে হাজির। আমার ভয়ের মাত্রা বাড়তেই আমি ছেলেটার পিঠের শার্ট শক্ত করে চেপে ধরে দাঁড়াই। শোন, ওকে আমি বিয়ে করব, তাই তুই কোনো ঝামেলা না করে চলে যা। হুমকি দিয়ে কথাটা বলল কি নিবিড়। নিবিড়ের কথা শুনে ভয় পেয়ে আমি ভেবেছিলাম সত্যি যদি এই ছেলে চলে যায় তাহলে তার কি হবে, কিন্তু ছেলেটা যায়নি। নিবিড় আমার কাছে এসে হাত ধরতে চাইলো, তখনই ছেলেটা নিবিড়ের পেটে জোরে লাথি মারলো। নিবিড় মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। সেটা দেখে নিবিড়ের বাকি বন্ধুগুলো ভয়ে পালিয়ে যায়। ছেলেটা নিবিড়ের কলার চেপে ধরে টেনে ওপরে তুলে মুখে ঘুষি দিতে লাগলো। বেহাল অবস্থা হয়ে গেল নিবিড়ের। তবুও ছেলেটার দিকে হাত তুলতেই এগিয়ে আসতেই ছেলেটা হাত ধরে পেছনে নিয়ে লক করে বলল, আজ তোর বিয়ে করার শখ সারা জীবনের মতো ঘুচিয়ে দেবো। মেয়েদের টিজ করতে খুব ভালো লাগে, তাই না? নেক্সট টাইমে আমার সামনে পড়লে এমন হাল করবো উঠে দাঁড়াতে পর্যন্ত পারবি না। বলে ছেড়ে দিতেই নিবিড় খোঁড়াতে খোঁড়াতে পালিয়ে গেল। নিজের কাছে সেদিন ছেলেটাকে নিরাপদ আশ্রয়ের মতন লেগেছিল। ছোটে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। ছেলেটা কিছু বলেনি। ছেলেটার শার্ট ভিজিয়ে দিয়েছিলাম কেঁদে কেঁদে। মারামারির আওয়াজ পেয়ে চারপাশের মানুষ ছুটে আসতে লাগলো। নানা ভাই আমাকে দেখে ছুটে এলো। এত ভিড়ের মাঝে হঠাৎ কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সেই অচেনা মানুষটা বাইকে করে চলে যায়। জীবনে প্রথম কোনো ছেলে আমার মনে ছাপ ফেলে দিয়েছে। জানি না সে কেমন দেখতে, সে কোথায় থাকে, কিন্তু নিজের আশ্রয় পেয়েছিলাম আমি তার মাঝে। এটি আমার জীবনে এমন একটা মুহূর্ত যা আমি কোনোদিন ভুলব না। অনেক খুঁজেছি আমি তাকে, কিন্তু ধন্যবাদ দেওয়ার সুযোগটাও আমি পাইনি। সেই চোখ দুটো আর বাইকের নাম্বারটা আমি আজও ভুলিনি। 12-18-23। রুহি ঘুমের মাঝে নড়াচড়া করতে লাগলো। রুহির ঘুম ভেঙে গেছে ভেবে আহান তাড়াতাড়ি ডায়েরিটা টেবিলে রেখে আসলো। মহারানী উঠে দেখলে তো হয়েছে কাজ। ডায়েরি শেষের কথাগুলো আহানের মোটেও ভালো লাগেনি। বাইকের নাম্বারটা আবার দেখতে হবে তাকে। বাইকটার মালিককে আর রুহি কি সেই ছেলেটাকে ভালোবাসে ভেবে আহানি পুরো শরীর জ্বালা করছে। এভাবে না দেখে না চিনলে ভালোবাসি ফেলবে। আহানের সাথে এত দিন আছে, ভালোবাসা তো দূরে থাক, ঝগড়া ছাড়া তো কথাই বলে না। আহান দাঁতে দাঁত চেপে রাগ কমাচ্ছে। ছেলেটার সাথে যদি তার চোখের মিল থাকে তাহলে কি সে নিজেই কোনোদিন? বাকিটা ভাবার আগে রুহি ঘুম ঘুম চোখে উঠে বসলো। বেশিক্ষণ ঘুমানোর কারণে চোখ ফুলে আছে রুহি। আহান এগিয়ে গিয়ে রুহির মাথায় হাত দিতেই রুহি ঘুম ঘুম চোখে আহানের দিকে তাকালো। রুহির আপাতত জ্বর নেই। আহান রুহির পাশে বসে রুহির দিকে তাকিয়ে আছে। একদম ভদ্র বাচ্চার মতন বসে আছে রুহি। কিছুক্ষণ চুপ থেকে রুহি আহানের দিকে তাকিয়ে বলল, আমি এতক্ষণ ঘুমিয়েছি কেন? কারণ আমার জ্বর। বলে রুহির গালের পাশে ঝুলে থাকা চুলগুলো কানের কাছে গুজে দিল। রুহি হাত দিয়ে নিজের মাথা ধরে দেখলো জ্বর আছে কিনা। না, এখন নেই। কিন্তু নিজের হাতের দিকে তাকাতে কনুয়ের ব্যান্ডেজ দেখে প্রশ্নসূচক দৃষ্টিতে আহানের দিকে তাকালো। আহান রুহিকে তাড়া দিয়ে বলল, ওঠো গিয়ে ফ্রেশ হয়ে না, ভালো লাগবে, দুপুর গড়িয়ে এসেছে। এটা আপনি করেছেন? আহানের বলা কথাটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে জিজ্ঞাসা করলো রুহি। হ্যাঁ, কেন, কি হয়েছে? আপনার মনে হচ্ছে না আপনি আমার প্রতি একটু বেশি ভালো ব্যবহার দেখাচ্ছেন? আর চোখে তাকিয়ে বলল রুহি। মানে? রুকুজকে প্রশ্ন করলো আহান। মানে? ভুলে গেলেন প্রথম দিন কি করেছিলেন আমার সাথে? পানি ঢেলে ঘুম থেকে তুলেছিলেন, রুম থেকে বেরিয়ে যেতে বলেছেন। সে আপনি এখন সেবা করছেন? ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। আপনার মতলবটা কি বলুন তো? নিশ্চয় কোনো বড় মতলব আছে আপনার। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল রুহি। তা তো আছেই। বলে বাঁকা হাসি দিয়ে রুহিকে ভয় দেখালো আহান। রুহি চোখ বড় বড় করে প্রশ্ন করলো, কি মতলব বলুন তো? রুহিকে ভড়কে দিয়ে আহান বলল, দিদা একটা আবদার করেছে। নাতি হিসেবে সেটা যেমন আমার পূরণ করার দায়িত্ব আছে, তেমনি নাতবউ হিসেবে তোমারও আছে। আপনি কথা ঘুরাচ্ছেন কেন? আপনি তো কথা ঘুরিয়ে বলেন না কখনো। সত্যি করে বলুন তো। সন্দেহের চোখে বলল রুহি।
আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো, আগে তুমি ফ্রেশ হয়ে এসো। বলেই উঠে দাঁড়ালো আহান। না, আপনি এখন বলবেন। বলুন বলছি। শাসিয়ে বলল রুহি। জি না, আমি এখন বলছি না, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। বলে আহান বেরিয়ে গেল রুম থেকে। রুহি পড়ে গেল মহা চিন্তায়। কি এমন আবদার করেছে যার জন্য কুম্ভকর্ণ তাকে এত তেল মালিশ করছে? রুহি চিন্তায় চিন্তায় ফ্রেশ হতে গেল। শেষে একবার গোসল সেরে তোয়ালে মাথায় পেঁচিয়ে বেরিয়ে এলো। আহান ডায়েরিটা খুলতে যাচ্ছিল, ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে আহান শুধু ওই বাইকের নাম্বার ছবিটা তুলে নেয়। তারপর চুপচাপ বিছানায় বসে মোবাইলের দিকে তাকিয়ে আছে। রুহিকে মাথায় তোয়ালে পেঁচিয়ে রাখায় আহান ভ্রু কুঁচকে বলল। মাথায় তোয়ালে পেঁচিয়েছো কেন? রুহি ভ্রু কুঁচকে আহানের দিকে তাকালো। তারপর মাথা থেকে তোয়ালে খুলে চুলের পানি ঝাড়তে লাগলো। তোমার জ্বর আর তুমি এত সময় নিয়ে গোসল করছিলে? রেগে গিয়ে বলল আহান। মানে আমার কি আপনার কাছ থেকে পারমিশন নিতে হবে? রুহি আর চোখে তাকিয়ে বলল। এমন সময় রুহি নানির রুমে আসতেই সবটা শুনে ধমকে সুরে রুহিকে বলল। অবশ্যই নিতে হবে। দিন দিন দেখছি নিজের কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলছো তুমি। নিজের ভালো তো নিজে কোনোদিন বুঝতে শেখোনি। রুহি গাল ফুলিয়ে চুপ করে আছে। হঠাৎ নানি চলে আসবে সে ভাবেনি। এই লোকটার সামনে বকছে আবার। আহান হাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে রুহির দিকে তাকিয়ে আছে। কথাগুলো রুহির শোনার প্রয়োজন। ঘুম থেকে উঠে যে গোসল করতে গেলে কাকে জিজ্ঞেস করেছো তুমি? আমাকে বলতে পারতে, গরম পানির ব্যবস্থা করে দিতাম। নাকি আবার জ্বর বাঁধানোর ইচ্ছে জেগেছে? নানির বকা খেয়ে রুহি চুপ করে আছে। মুখটা কালো হয়ে গেছে তার। নানি এগিয়ে এসে রুহির মাথায় হাত দিয়ে জ্বর আছে কিনা দেখে নিল। তারপর বলল, নিচে এসো, কিছু খেয়ে ওষুধ খেতে হবে। বলেই নানি চলে গেল। রুহি অগ্নিদৃষ্টিতে আহানের দিকে তাকালো। আহান বাঁকা হাসি দিয়ে তাকালো। সবাইকে কি আপনি জাদুটোনা করেছেন নাকি? রেগে দাঁতের দাঁত চিপে বলল রুহি। আমার ওইসবের প্রয়োজন হয় না। তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল আহান। রুহির গায়ে যেন কেউ মরিচ ছিটে দিয়েছে। রুহি গাল ফুলিয়ে চলে গেল। রুহি আর নুরি বিকালে একটু বের হবে হাঁটাহাঁটি করছিল পাড়ায়। রুহির মেজাজ প্রচুর খারাপ হয়ে আছে। কি রে, এমন মুখ করে আছিস কেন? নুরি জিজ্ঞাসা করলো। ইচ্ছে করছে কাউকে খুব জোরে জোরে কয়েকটা ঘুষি মারি। রেগে বলল রুহি। হঠাৎ এমন অদ্ভুত ইচ্ছা জাগলো কেন তোর? জানি না, খুব রাগ হচ্ছে। কাউকে মারতে পারলে খুব ভালো লাগতো। ওই কুম্ভকর্ণটাকে যদি মারতে পারতাম, কিন্তু আমি কি আর জনসনের সাথে পারবো? রেগে গজগজ করে বলল রুহি। কুম্ভকর্ণটাকে? আগ্রহ নিয়ে প্রশ্ন করলো নুরি। আমার জামাই ছাড়া আর কে? আমাকে কুম্ভকর্ণ ডাকিস? এটা কেমন নাম? অমন হ্যান্ডসাম জামাইকে কেউ কুম্ভকর্ণ ডাকে? শুটকির মতো পোলাক কুলারেও বউরা বাবু জান বইলা ডাকে, আর তুই কি না কুম্ভকর্ণ বলিস? হতভম্ব হয়ে বলল নুরি। এসব ঢং আমার দ্বারা হয় না। জানিস ওই কুম্ভকর্ণটার জন্য আজ কত বকা খেয়েছি? রুহি আর নুরি কথা বলছিল, হঠাৎ নিবিড়ের সামনে পড়লো ওরা। রুহিকে দেখে নিবিড় হাতের বিড়ি ফেলে রুহির সামনে এসে দাঁড়ালো। সাথে কেউ নেই আজ নিবিড়ের। নিবিড় এসে রুহির হাত ধরে বলল। রুহি, তুমি কোথায় ছিলে? আমি তোমায় অনেক খুঁজেছি। চলো, তুমি আমার সাথে চলো। আবার আমার হাত ধরেছিস? ভুলে গেছিস সেদিনের মারের কথা? ভালো চাইলে ছেড়ে দে। হাত ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলো রুহি। এদিকে নুরি কাউকে ডেকে আনতে গেছে, কারণ আশেপাশে শুধু খালি মাঠ ছাড়া কিছুই নেই। নিবিড় পাগলের মতো রুহির হাত ধরে নিয়ে যেতে লাগলো। রুহির কোনো কথাই সে শুনছে না। রুহির উপায় না পেয়ে চিৎকার করতে লাগলো। সেদিনের মতো যদি সে আজও এসে তাকে বাঁচাতো। হঠাৎ রুহির অন্য হাত ধরে ফেললো কেউ একজন। নিবিড় বাধ্য হয়ে থেমে গেল। রুহি পিছনে তাকাতেই আহানকে দেখে। রুহির যেন প্রাণ ফিরে এলো। তবে আহানের চোখ মুখ দেখে রুহির ভয় লাগছে। নিবিড়কে মনে হচ্ছে আজ মেরেই ফেলবে। আহান সজোরে নিবিড়ের পেটে একটা লাথি মারতেই নিবিড় ছিটকে পড়ে গেল। আহান রুহিকে টেনে একপাশে দাঁড় করালো। এর মাঝে নিবিড় উঠে দাঁড়ালো। আজ সে কোনোভাবেই হাল ছাড়তে পারবে না। আহান শার্টের হাতা ভাঁজ করে উপরে তুলতে তুলতে এগিয়ে গিয়ে নিবিড় উঠে দাঁড়াতেই হাত মুষ্টি বন্ধ করে জোরে একটা ঘুষি মারতেই আরো ছিটকে যায় নিবিড়। আহানের রাগ তুঙ্গে উঠে গেছে। আহান মারতে মারতে দেওয়ালের সামনে দাঁড় করিয়ে নিবিড়ের কলার চিপে ধরেছে। ওকে টাচ করার সাহস হলো কিভাবে তোর? বাস্টার্ড! ও আমার ওয়াইফ। ওর দিকে কারো চোখ তুলে তাকানোটা পর্যন্ত আমি অ্যালাউ করি না। তুই? দাঁতে দাঁত চিপে বলেই নিবিড়ের পেটে আরো জোরে একটা ঘুষি মারলো আহান। নিবিড়ের অবস্থা খুব খারাপ। নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। আহানের রাগ কিছুতেই কমছে না। রুহির মুহূর্তের জন্য মনে বিশ্বাস হয়েছিল আহানই হয়তো সেই দিনের সেই ছেলেটা, কিন্তু সেদিনের ছেলেটা এত হিংস্র হয়নি। রুহি দূরে দাঁড়িয়েছিল, গিয়ে যেতেও পারছে না। গেলে যদি আহান আরো রেগে যায়। কি হুমকি দিচ্ছে কে জানে। রুহি আর দাঁড়িয়ে থাকতে না পেরে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে নিবিড়ের নাকে মুখে রক্ত দেখে রুহি ঘাবড়ে যায়। হায় হায়, মেরে ফেলবে নাকি? রুহি ছুটে গিয়ে আহানকে নিয়ে আসার চেষ্টা করছে। আহান নিবিড়ের কলার ধরেই আছে। ছাড়ুন ওকে। কি করছেন? মেরে ফেলবেন নাকি? ও মরে যাবে তো, ছেড়ে দিন ওকে প্লিজ। রুহি নিবিড়ের কলার থেকে আহানের হাত সরানোর চেষ্টা করছে, কিন্তু আহান কিছুতেই ছাড়ছে না। তুমি সরে যাও রুহি, আজ ওকে আমি। বলি এগিয়ে যেতেই
রুহি আহানকে শক্ত করে জড়িয়ে ধরে ফেলল। সেই মুহূর্তে আহানের দৃষ্টি সরতেই নিবিড় পালিয়ে যায়। রুহি জড়িয়ে ধরায় আহান নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। সে আজ মেরেই ফেলতো বাস্টারটাকে। আহান হাতটা অনেকটা কেটে গেছে। রুহি তখন থেকে বলেই যাচ্ছে হাতে যেন আহান ব্যান্ডেজটা করে নেয়। এই মশায় কানের মাছিও নাড়ছে না, থমথমে মুখে বসে আছে। এত রাগ এই ছেলে, মেরে মেরে নিবিড়ের যে হাল করেছে, ওকে পঙ্গু বানিয়ে ফেলেছে, তারপরও এর রাগ কমছে না। রুহির আহানকে বেশ ভয় করছে এই মুহূর্তে। কিছু বললেই যদি এখন তাকেও বকা দেয়। তাও রুহি এগিয়ে এসে আহানের পাশে বসলো। আহানের হাতটা এখনো রক্ত লাগা। নিবিড়কে মেরেছে, ভালো কথা নিজের হাতের দিকে খেয়াল রাখবে না? এইসব তো এখন বলাও যাবে না, জনাব যেভাবে রেগে আছে। আহান হাতটা এমন ভাবেই ফেলে রাখবে মনে হচ্ছে। রুহিকেই যা করার করতে হবে। রুহি একটা ঝোঁক গিলল, বুকের ভেতরটা ধুপ ধুপ